গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি হেনরি রাইডার হ্যাগার্ডের বিখ্যাত গল্প মন্টেজুমাস ডটার। আজ প্রথম পর্ব। এই যে আজ আমি অশীতিপর বৃদ্ধ টমাস উইংফিল্ড নরফোক কাউন্টির ডিচিংহাম ডিস্ট্রিক্টে আমার গ্রামের বাড়িতে বসে নিজের জীবনের চমকপ্রদ রোমহর্ষক অবিশ্বাস্য কাহিনী লিপিবদ্ধ করতে চলেছি, তার উপযুক্ত কারণ আছে। বছর দশেক আগে আমাদের কাউন্টিতে হরিণ শিকারে এসে এই অধমকে নরউইচে ডেকে পাঠিয়েছিলেন হার ম্যাজেস্টি রানী এলিজাবেথ। তিনি নাকি লোকমুখে আমার বিচিত্র অভিজ্ঞতার কথা শুনেছেন। এইবার সুযোগ পেয়ে সামনাসামনি সেসব রোমাঞ্চকর কাহিনী আমার মুখ থেকে শুনতে চান। বিশেষ করে কর্টেস যখন অ্যানাহুয়াক বর্তমান মেক্সিকো আক্রমণ করে দখল করে নিল, সেই সময় নিজ চোখে দেখা যুদ্ধবিগ্রহের ঘটনা ও আমার প্রত্যক্ষ ভূমিকার বিবরণ শোনায় তার আগ্রহ। সালটা ছিল 1578। মহারানী ডাকলে যেতেই হয়। গেলাম, কিন্তু আমার গল্প শুরু না হতেই খবর এলো হরিণের পাল দেখা গেছে কসিতে। শুনেই ছুট দিলেন রানী। যাবার আগে বলে গেলেন আমার উচিত ওই বিচিত্র অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখে ফেলা। তিনি পড়বেন সেটা, এবং যা শুনেছেন ঘটনা যদি তার অর্ধেকও আকর্ষণীয় হয় তাহলে স্যার উপাধি দিয়ে সম্মানিত করবেন আমাকে। আমি হাসি মুখে তাকে বললাম, রানীর আদেশ শিরোধার্য। যদিও কলম চালনায় আমার সামান্য দক্ষতাও নেই, তার নির্দেশ আমি পালন করবার আপ্রাণ চেষ্টা করব। এই বলে মস্ত একটা মহামূল্য এমারেল্ড উপহার দিলাম তাকে। যে হাট থেকে এটা খুলে এনেছি সেটা একদিন শোভা পেয়েছে সম্রাট মন্টেজুমার মেয়ে এবং তার আগে অন্যান্য আরও অনেক সম্রাজ্ঞী ও রাজকুমারীর কণ্ঠে। বিস্মিত দৃষ্টিতে রত্নটা দেখলেন, তারপর ওটা আমার হাত থেকে প্রায় ছিনিয়ে নিলেন রানী। লক্ষ্য করলাম হাতের মুঠোয় শক্ত করে ধরে আছেন তিনি ওটা। চোখ দুটো ওই উজ্জ্বল পাথরের মতোই ঝিকমিক করছে। মুঠো করা হাতের শক্ত পিঠেই চুমু খেয়ে বিদায় নিলাম। তাকে আর বললাম না বহু বছর অ্যানাহুয়াকের অত্যন্ত প্রভাবশালী সম্ভ্রান্ত এক পাহাড়ি গোত্রের রাজকুমার ছিলাম আমি। স্যার উপাধির প্রতি বিন্দুমাত্র মোহ আমার নেই। রানীর ইচ্ছের কথা ভুলিনি আমি। বহুবার মনে হয়েছে জীবন ও কাহিনী একই সঙ্গে শেষ হয়ে যাওয়ার আগে আমার উচিত কাজটা করে ফেলা। আমার জন্য কষ্টকর হবে, লেখালেখির কাজ করিনি কখনো, কিন্তু কবে ভয় পেয়েছি কষ্টকে। আর কদিন পর তো বিশ্রামের জন্য অনন্ত ছুটি পাচ্ছি, কাজী ভয় কিসের। আসলে আমার প্রিয়তমা স্ত্রীর মুখ চেয়েই এতদিন হাত দিইনি এ লেখায়। ওকে দুঃখ দিতে চাইনি। আমার প্রতি ওর ভালোবাসায় সামান্যতম খাদ বা কমতি ছিল না। এই দিক দিয়ে আমি সত্যিই ভাগ্যবান। কিন্তু আমার লেখায় স্বাভাবিকভাবেই এমন কিছু মানুষের কথা চলে আসবে যাদেরকে সহ্য করা লিলির পক্ষে সম্ভব ছিল না। হয়তো সম্ভব হতে পারত যদি ওর নিজের ছেলেটা 60 দিনের মাথায় মারা না যেত, কিংবা আরেকটা সন্তান হতো। ও জানে সমুদ্রের ওপারে বহুদূরের এক দেশে আমার স্ত্রী সন্তান ছিল। যদিও আজ তারা কেউ বেঁচে নেই, তাদের প্রতি আমার গভীর ভালোবাসার কথা জেনে গেছে লিলি এক রাতে আমাকে হাপুস নয়নে কাঁদতে দেখে। স্বপ্নের মধ্যে কাঁদছিলাম আমি, অটমি ভাষায় কথা বলছিলাম তাদের সঙ্গে। পাশে শুয়ে ও সব শুনছিল। পরদিন দুঃখ করে আমাকে বলেছিল, আজ আমাকে এসব কি শুনতে হচ্ছে টমাস? তোমার প্রতীক্ষায় যৌবন পার করলাম, তুমি আমাকে ভুলে দূর দেশের কোন এক জঙ্গলি মেয়েকে বিয়ে করেছিলে, জেনেও তো আমি কিছু বলিনি। কিন্তু তার গর্ভের সন্তানদের জন্য তুমি এভাবে কাঁদাকাটি করলে আমার কেমন লাগে বলো তো? আমার ছেলেটা মারা গেল, আর সন্তান হলো না, সেটা কি আমার দোষ? তাহলে আমার কপালে এই শাস্তি কেন? আমার বাচ্চাটার জন্য তো তোমার চোখে এক ফোঁটা পানি কোনোদিন দেখিনি। এরই জন্য গত 10টি বছর লেখার কাজে হাত দিইনি আমি। লিলির মনে কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারিনি। কিন্তু এবার ক্রিসমাসের দিন 87 বছর বয়সে ও চলে গেল আমাকে ছেড়ে। আমার সময় হয়ে এসেছে। এখন শুরু না করলে আর কোনোদিনই হবে না লেখা। তাই বসে গেছি কাগজ কলম নিয়ে। যে ঘরে বসে লিখছি তার জানালা দিয়ে সামনে দেখতে পাচ্ছি ওয়েভেনির প্রশান্তি মাখা সবুজ উপত্যকা। ছোট্ট নদীর ওপারে দেখা যাচ্ছে ফুলে ফুলে সোনালি হয়ে থাকা ঝোপঝাড়, প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ, তারপর বাঙ্গে শহরের ঘরবাড়িগুলোর লাল টালির ছাদ, মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে সেন্ট মেরির গির্জা। আরও দূরে আবছাভাবে দেখা যাচ্ছে ফ্লিক্সটন অ্যাবির ময়দান আর স্টোইর জঙ্গল।
ডান ধারে ঢালের ওপর ওকের সারি, বামে বিস্তীর্ণ জলাভূমি। পেছনে রয়েছে আমার পূর্বপুরুষদের ফুল ফলের বাগান। এই জন্যই লোকে এই বাড়ির নাম দিয়েছে গার্ডেনার্স লজ। পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে উঠে গেছে বাগান ওপরের দিকে। এই ঘরেই জন্মেছি আমি, এখানে বসেই লিখছি। সম্ভবত এই ঘরেই মৃত্যু হবে আমার। প্রথমে আমার পরিচয়। সাফোকের উইংফিল্ড দুর্গ ছিল আমার পূর্বপুরুষদের আদি নিবাস, কিন্তু উইংফিল্ডের সর্বশেষ উত্তরাধিকারিণী সাফোকের আর্লকে বিয়ে করায় আমার জন্মের অনেক আগেই জমিদারিটা চলে যায় এই অঞ্চলের বিখ্যাত ডিলা পোলদের হাতে। যাই হোক, অত দীর্ঘ ভূমিকায় না গিয়ে আমার দাদার কথা দিয়েই শুরু করি। তিনি ছিলেন ধর্মভীরু খ্রিস্টান। একমাত্র সন্তান অর্থাৎ আমার বাবাকে তিনি কখনো বুঝিয়ে, কখনো ধমক দিয়ে, কখনো বা লাঠি পেটা করে ধর্মযাজক বানাবার চেষ্টা করেছিলেন। কিন্তু বাঙ্গে মনেস্টারিতে ভর্তি করিয়ে দিয়ে যখন দেখা গেল ধর্মে কর্মে বাবার কিছুতেই মন বসল না, প্রায় রাত বিরেতে পালিয়ে শহরের মদের আড্ডায় সামিল হয়, তখন তাকে বাড়ি পাঠিয়ে দিল তারা। রেগে মেগে মারবেন বলে লাঠি নিয়ে তেড়ে গিয়েছিলেন দাদা, কিন্তু তা আর সম্ভব হয়নি। বাবার বয়স তখন 19, গায়ে প্রচণ্ড শক্তি। মোটা লাঠিটা বাপের হাত থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলেছিলেন 50 গজ দূরে। বাবাকে পথে আনবার শেষ চেষ্টা হিসেবে তাকে স্পেনে সেভিলের মনেস্টারিতে পাঠানোর প্রস্তাব দিল দাদা। বয়স কম, কঠোর শাসন থেকে দূরে পালাবার সুযোগটা লুফে নিল বাবা। জানত না কি অপেক্ষা করছে ওখানে তার জন্য। ইয়ারমাত থেকে জাহাজে উঠে রওনা হলো বাবা সুদূর স্পেনের উদ্দেশ্যে। চোখ মুছতে মুছতে বাড়ি ফিরে গেলেন দাদা। ঠিক 1.5 বছর পর সেভি থেকে মনেস্টারির অ্যাবটের চিঠি এলো। ওখান থেকে পালিয়ে গেছে আমার বাবা। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। একেবারে নিরুদ্দেশ। ক্ষোভে, দুঃখে আর হতাশায় মুষড়ে পড়লেন আমার দাদা। আরও 2 বছর কেটে গেল। তারপর আবার চিঠি এলো স্পেনের সেভিল থেকে। জানা গেল ধরা পড়েছে বাবা। তাকে বিচারের জন্য হোলি অফিস অর্থাৎ ভীতিকর ইনকুইজিশনের হাতে তুলে দেওয়া হয়েছিল। অবাধ্যতার দায়ে নিষ্ঠুর নির্যাতন করে হত্যা করা হয়েছে তাকে। খবর শুনে বুক ভেঙে গেল দাদার। ছেলের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর জুলুম করে মোনাস্টারিতে ঢুকতে বাধ্য করায় প্রচণ্ড অনুতাপ হলো তার মধ্যে। তার মনে হলো নিজ হাতে খুন করেছেন তিনি তার ছেলেকে। এর 2 বছরের মধ্যে মারা গেলেন দাদা। তবে মরার আগে ছেলে যদি কোনোদিন ফিরে আসে, এই আশায় জমি জমা কিভাবে দেখাশোনা করতে হবে লিখে গেলেন ছেলের জন্য। সবাই বুঝল ছেলের মৃত্যুর সংবাদ কিছুতেই মেনে নিতে পারেননি বৃদ্ধ। দেখা গেল দাদার মৃত্যুর 3 বছর পর সত্যি ফিরে এলো আমার বাবা, সঙ্গে ফুটফুটে সুন্দরী এক তরুণী। সেভিলের অভিজাত বংশীয়া এই ডনা লুইজা ডি গার্সিয়াই আমার মা। এই 8টা বছর কোথায় কিভাবে কাটিয়েছে বাবা আমরা জানতে পারিনি, কারণ এই একটি ব্যাপারে মুখ খুলত না আমাদের মা বাবা। তবে আমি জানি ইনকুইজিশনের গভীর দাগ রয়ে গেছে বাবার দেহে মনে। ছোটবেলায় নদীতে স্নান করতে গিয়ে একবার তার হাতের ও বুকের ক্ষতচিহ্নগুলোর কথা জিজ্ঞেস করেছিলাম। তার হাসি খুশি চেহারায় সেদিন যে প্রচণ্ড রাগ ও ঘৃণার ছাপ ফুটে উঠতে দেখেছিলাম, সেটা আমি ভুলতে পারিনি কোনোদিন। পিশাচ, অনেকটা আপন মনেই বলেছিল বাবা। সাক্ষাৎ শয়তানের চেলা, সব কটা নরকের কীট। শোনো টমাস, স্পেন বলে একটা দেশ আছে, সেখানে তোমার মায়ের জন্ম। ওখানে কিছু ধর্মান্ধ পিশাচ আছে, যারা ধর্ম, মা মেরি আর যীশুখ্রিস্টের নামে নারী পুরুষকে নির্যাতন করে জীবন্ত পুড়িয়ে মারে। ওদের হাতে ধরিয়ে দিয়েছিল আমাকে বদমাশের চূড়ামণি এক লোক। এগুলো ওদের অত্যাচারের চিহ্ন। ওরা আমাকে পুড়িয়ে মেরেই ফেলত যদি না সময় মতো তোমার মায়ের সাহায্য পেতাম। কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে আসতে পেরেছি। এদিক ওদিক চেয়ে গলা নামিয়ে বলেছিল, তবে এই ব্যাপারে তুমি কিন্তু কারো কাছে ভুলেও টু শব্দটি করবে না। এখান থেকেও ওরা আমাকে আবার ধরে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। ওই হোলি অফিসের হাত এতই লম্বা। তোমার চোখ আর গায়ের রং দেখলে যে কেউ বলে দেবে তুমি অর্ধেক স্প্যানিয়ার্ড। কিন্তু ওদের পৈশাচিক আচার আচরণকে কখনো স্থান দিও না নিজের ভেতর। তোমার মা ছাড়া আর সমস্ত স্প্যানিয়ার্ড থেকে সাবধান থাকবে। আর লক্ষ্য রাখবে তোমার মায়ের রক্ত যেন তোমার উপর আধিপত্য বিস্তার করতে না পারে। মনে প্রাণে ইংরেজ হতে হবে তোমাকে, মনে প্রাণে। আমি তখন ছোট, এসব কথার মানে বোঝার বয়স হয়নি। বড় হয়ে তারপর বুঝেছি। এখন আমি জানি আমার মা শান্তশিষ্ট আর মিষ্টি স্বভাবের হলে কি হবে। আমার ভিতরকার একরোখা ভাব, প্রতিশোধের অদম্য তাড়না, অখ্রিস্টান সুলভ ক্রোধ ও ঘৃণা
পেয়েছি আমার মায়ের দিক থেকেই। আমরা ছিলাম 2 ভাই আর 1 বোন। বড় ভাইয়ের নাম জেফ্রি, ছোট বোনের নাম মেরি। সবাই আমরা দেখতে ভালো ছিলাম। ছেলেবেলাটা কেটেছে আমাদের অফুরন্ত হাসি আনন্দে। বাবা কাছে না থাকলে মা আমাকে আদর করে ডাকতো আমার ছোট্ট স্প্যানিয়ার্ড। কথা বলতো স্প্যানিশ ভাষায়, কিন্তু বাবা রেগে যাবে বলে তার সামনে বলতো ভাঙা ভাঙা ইংরেজিতে। মা কোনোদিনই ইংরেজিটা ভালো মতো শিখে নিতে পারেননি। খুব অল্প বয়সে স্প্যানিশ ভাষা শিখে ফেললাম আমি। ওদের আচার আচরণও অনেকটাই শেখা হয়ে গেল মায়ের বাক্সে লুকানো প্রচুর স্প্যানিশ গল্পের বই পড়ে। মাঝে মাঝে মাকে জিজ্ঞেস করেছি স্পেনে ফিরে যাওয়ার ইচ্ছে হয় কিনা। ভয়ে কেঁপে উঠত মা এই কথা শুনলে। বলতো ওখানে তার একজন ঘোর শত্রু আছে, জানতে পারলেই তাকে খুন করবে সে। আমার মনে হতো স্পেনে গেলেই যে লোকটা খুন করবে মাকে, সেই লোকটাই সম্ভবত বাবার সেই বদমাশের চূড়ামণি, যে তাকে ধরিয়ে দিয়েছিল ধর্মপিশাচদের হাতে। আমার বয়স যখন 18.5, এক সন্ধ্যায় বাবার বন্ধু স্কোয়ারের বোজার্ড ইয়ারমাত থেকে বাড়ি ফেরার পথে দেখা করতে এলেন। কথায় কথায় তিনি বললেন রোডসে নোঙ্গর ফেলেছে মালসামান ঠাসা একটা স্প্যানিশ জাহাজ। সঙ্গে সঙ্গে কান খাড়া হয়ে গেল বাবার। জানতে চাইল জাহাজের ক্যাপ্টেনটা কে। বোজার্ড বললেন সেটা তা জানা নেই, তবে ওই জাহাজ থেকে নেমে আসা একজন বিশিষ্ট ভদ্রলোককে তিনি দেখেছেন বাজার এলাকায়। অত্যন্ত দামি পোশাক পরা সুদর্শন এক স্প্যানিশ। কপালের বাম পাশে একটা শুকনো ক্ষতচিহ্ন আছে। কথাটা শোনা মাত্র রক্ত সরে গেল আমার মায়ের মুখ থেকে। মা নিচু গলায় স্প্যানিশ ভাষায় বললেন, ঈশ্বর করুন লোকটা যেন সে না হয়। বাবার চেহারাতেও ভয়ের চিহ্ন দেখলাম আমি। জিজ্ঞেস করে করে স্কোয়ারের কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে লোকটির চেহারার বর্ণনা জানার চেষ্টা করল বাবা। যদিও খুব বেশি কিছু আর জানা গেল না। বোজার্ড বিদায় নিতেই ঘোড়া নিয়ে ইয়ারমাথের পথে রওনা হয়ে গেল বাবা। সেই রাতে এক ফোঁটা ঘুমাতে পারল না মা। সারাটা রাত বসে থাকলো তার নার্সিং চেয়ারে। কি নিয়ে এত চিন্তা করছে জানা গেল না প্রশ্ন করেও। রাতে ঘুমাতে যাওয়ার সময় যেখানে যেভাবে দেখেছি, সকালে উঠেও দেখলাম ঠিক সেইখানেই একইভাবে বসে আছে মা। খুব সকালে আজ উঠেছ মা, বললাম আমি। ঘুমাতে পারলাম না টমাস, উত্তর দিল মা। বিছানাতেই যায়নি। কেন? মনে হচ্ছে কোনো কিছুকে ভয় পাচ্ছ। কিসের ভয়? ভয় পাচ্ছি অতীত আর ভবিষ্যতের কথা ভেবে। তোমার বাবা গেল কোথায় টমাস? ফিরছে না কেন? সকাল 10টার দিকে বাঙ্গে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ওখানে একজন ডাক্তারের কাছে কয়েক বছর ধরে চিকিৎসা বিদ্যা শিখছি আমি তখন। রওনা হবার মুহূর্তে ঘোড়ার খুরের আওয়াজ শুনতে পেলাম। বাবা ফিরে এসেছেন। দৌড়ে গেল মা। ঘোড়া থেকে নেমে মাকে আলিঙ্গন করল বাবা। বলল, চিন্তা করো না, এই লোক সেই লোক না, নাম আলাদা। চেহারা দেখনি? জিজ্ঞেস করল মা। না, আমি পৌঁছতে পৌঁছতে জাহাজে ফিরে গেছে। আমি চলে এলাম তোমাকে অভয় দিতে। ওকে তুমি একবার দেখতে পারলে নিশ্চিন্ত হওয়া যেত, বলল মা। কে জানে, নাম ভারিয়ে হয়তো সেই এসেছে। কথাটা তো আমার মাথায় খেলেনি, বলল বাবা। তবে তুমি ভয় পেও না। যদি ওই হয় আর ডিচিংহামে আসার দুঃসাহস দেখায়, তবে তার ব্যবস্থা করার লোক এখানে আছে। কিন্তু আমি শিওর এই লোক সেই লোক না। তারপর নিচু গলায় বেশ কিছুক্ষণ কথা বলল বাবা মা। এখানে আমার কোনো ভূমিকা নেই দেখে আমি লাঠিটা নিয়ে রওনা হলাম। সাঁকু পেরিয়ে চলে যাব নিজের কাজে। পিছু ডাকলো মা। আমাকে একটা চুমু দিয়ে যা রে বাপ, বলল আমার মা। মনটা কেমন করছে জানো, মনে হচ্ছে অতীতকালের কোনো ভূত চেপে বসতে চাইছে আমার ঘাড়ে। মার গালে চুমু দিয়ে লাঠিটা নেড়ে হাসতে হাসতে বললাম, ভূতটাকে আমার লাঠির সামনে আসতে বলো একবার, যদি সে পুরুষ হয়। পুরুষই, বলল মা। তবে অসম্ভব ধূর্ত পুরুষ। লাঠি দিয়ে ওর মোকাবেলা করা কঠিন হবে রে। যত ধূর্তই হোক, প্রাণের মায়া সবারই আছে, লাঠির বাড়া যুক্তি নেই। মৃদু হেসে আমার কপালে চুমু দিল মা। বলল, শক্তি দিয়ে সবকিছুর সমাধান হয় না রে টমাস। রওনা হয়ে গেলাম। 10 কদম গিয়ে কি ভেবে পেছন ফিরে চাইলাম। খোলা দরজায় তেমনি দাঁড়িয়ে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছেন আমার মা। মাথায় সাদা একটা লেস লাগানো স্কার্ফ জড়ানো। মনে হলো তার মাঝখানে ফুলের মতো ফুটে আছে মায়ের সুন্দর মুখটা। কেন যেন মনে হলো আমাকে চিরবিদায় দিচ্ছেন আমার মা। ওই শেষ দেখা আমার মাকে। বাবার ইচ্ছা আমি চিকিৎসক হই, তাই 16 বছর বয়সে নরউইচ থেকে স্কুলের পাঠ শেষ করে বাঙ্গের এক অভিজ্ঞ ডাক্তার মিস্টার গ্রিমস্টোনের শিষ্যত্ব নিয়েছিলাম আমি। ডাক্তার ছিলেন যেমন জ্ঞানী, তেমনি সৎ, নিপাট ভালো মানুষ।
পেশাটা আমার খুব পছন্দ ছিল বলে তার তত্ত্বাবধানে খুব দ্রুতই শিখলাম। 3 কি 3.5 বছরেই তার কাছ থেকে হাতে কলমে যা শেখার শিখে নিলাম আমি। এবার আমাকে উচ্চশিক্ষার জন্য লন্ডন পাঠাবেন বলে স্থির করলেন বাবা। কিন্তু লন্ডনে লেখাপড়া করা ছিল না আমার কপালে। এসে পড়ল সেই স্প্যানিয়ার্ড। সেই প্রসঙ্গে যাওয়ার আগে আরেকটা জরুরি কথা সেরে নিই। যে ভদ্রলোক স্প্যানিশ জাহাজের খবর নিয়ে এলেন, সেই স্কোয়ারের বোজার্ডের ছিল 2 ছেলে মেয়ে। মেয়েটা আমার থেকে সপ্তাহ 3 ছোট, নাম লিলি। ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলো করেছি আমরা, একসঙ্গে বড় হয়েছি অনেকটা ভাই বোনের মতো। কবে যে আমরা পরস্পরকে ভালোবেসে ফেলেছি বলতে পারবো না। টের পেলাম যেদিন আমার হাত থেকে ফুল নিতে ওকে লজ্জা পেতে দেখলাম। দুজনেই বুঝলাম, কিন্তু কেউ কাউকে মনের কথা জানাইনি আমরা অনেক দিন। কপাল মন্দ, হঠাৎ করে টের পেলাম আমাদের মেলামেশা আর পছন্দ করতে পারছেন না ওর বাবা। আমাকে যে অপছন্দ করেন ঠিক তা নয়। মুখ ফিরিয়ে নেয়ার আসল কারণ, দ্বিতীয় পুত্র বলে আমি আমার বাবার সম্পত্তির উত্তরাধিকারী নই। আমার বড় ভাই জেফ্রির সঙ্গে লিলির বন্ধুত্ব, মেলামেশা বা বিয়েতে তার বিন্দুমাত্র আপত্তি নেই। আপত্তি আমার ক্ষেত্রে। সারাক্ষণ পাহারা দিয়ে রাখেন তিনি মেয়েকে। অবস্থা এমন দাঁড়ালো যে দৈবাত কোথাও দেখা হয়ে যাওয়া ছাড়া লিলির সঙ্গে আমার আর কোনো যোগাযোগ রইল না। ছটফট করে মরি, কিন্তু ওর ধারে কাছে যেতে নিলেও তেড়ে আসেন ওর বাবা। এই ব্যাপারটা নিয়ে অল্পদিনই আমাদের 2 ভাইয়ের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়ে গেল। বুঝলাম জেফ্রিও ভালোবাসে লিলিকে। ও আমার চেয়ে 3 বছরের বড়, তার উপর পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী। কাজেই ও ধরে নিয়েছে মেয়েটির উপর ওর দাবি অগ্রগণ্য। লিলির বাবার প্রচ্ছন্ন প্রশ্রয় পেয়ে ওই বাড়িতে নিয়মিত যাতায়াত শুরু করেছে ও কিছুদিন যাবৎ। এক রোববার গির্জার দরজায় দেখলাম লিলিকে। জেফ্রি তখন বেশ কিছুটা দূরে। আমাকে শুনিয়ে শুনিয়ে মাকে লিলি বলল, ও আগামী বুধবার বিকেলে হথর্নের ফুল তুলতে যাবে গ্রাবসোয়েলে। কথাটা বলেই চট করে একবার চাইল আমার মুখের দিকে। ওখানে কতবার যে ফুল তুলেছি আমরা দুজন তার ঠিক নেই। আমি জানি ঠিক কোন জায়গার কথা বলল ও। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম ওই দিন বিকেলে বাঙ্গের সমস্ত রোগীকে ঈশ্বরের হাতে সঁপে দিয়ে আমিও হাজির থাকব হথর্ন ঝোপে ছাওয়া গ্রাবসোয়েলে। যদি একা পাই আর দেরি না করে জানাবো ওকে আমার মনের কথা। পরস্পরের মনের কথা আমরা জানি না তা নয়, তবু স্পষ্টভাবে কথা দেওয়া নেওয়ার দরকার আছে। কারণ জেফ্রিও যদি আমার আগেই প্রস্তাব দিয়ে বসে আর ওর বাবা যদি জোরালো চাপ সৃষ্টি করেন, তাহলে অবস্থা কোন দিকে মোড় নেবে বা কি ঘটবে বলা যায় না। আমার মনের কথা পরিষ্কারভাবে জানা থাকলে ওর পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। যাক, আগের কথার খেই ধরি আবার। সেই বুধবার মায়ের গালে চুমু দিয়ে লাঠি হাতে রওনা হয়ে গেলাম বাঙ্গের পথে। আমার ডাক্তার গুরু বেশ কয়েকদিন যাবৎ নিজেই অসুস্থ, তাই আমাকেই রোগী দেখতে হচ্ছে। তারপর তার সঙ্গে পরামর্শ করে ওষুধ নিয়ে পৌঁছে দিতে হচ্ছে ঘরে ঘরে। বিকেল 5টা পর্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করলাম। তারপর কাউকে কিছু না বলে স্রেফ কেটে পড়লাম। ম্যানর হাউস পেরিয়ে গির্জার মোড় পর্যন্ত নরউইচ রোড ধরে দৌড়ে চলে গেলাম। তারপর জোর কদমে হেঁটে পৌঁছলাম ডিচিংহাম পার্কের কাছে। ছোট পাহাড়টার কাছে পৌঁছে হাঁটার গতি কমালাম, কারণ ঘেমে নিয়ে হাঁপাতে হাঁপাতে লিলির সামনে যেতে চাই না। জামা কাপড় থেকে ধুলো ঝেড়ে নিয়ে ধীর পায়ে এগোলাম। এমন সময় দেখতে পেলাম একজন ঘোড়সওয়ার সামনের তেমাথায় দাঁড়িয়ে ইতস্তত করছে। একবার ডান দিকে ব্রিডল পথের দিকে ফেরে, একবার ফেরে ওয়েভনি আর ভিনিয়ার্ড হিলসের দিকে। বুঝে উঠতে পারছে না কোন দিকে যাবে। এক নজরেই বুঝতে পারলাম লোকটা বিদেশি। দীর্ঘকায়, সম্ভ্রান্ত চেহারা, পরনে ভেলভেটের দামি পোশাক, গলায় ঝুলছে একটা সোনার চেইন। বয়স আন্দাজ করলাম কম বেশি 40 বছর। কিসের যেন অশুভ ছায়া দেখলাম লোকটার চেহারায়। সরু লম্বাটে মুখে বড় বড় চোখ দুটো সোনালি দেখাচ্ছে রোদ লেগে। পাতলা নিষ্ঠুর 2 ঠোঁট চেপে বসে আছে পরস্পরের সঙ্গে। ভঙ্গিটা বিদ্রূপ ও তাচ্ছিল্যের। বুদ্ধিদীপ্ত কপালটা উঁচু, তবে একপাশে ছোট্ট একটা শুকনো ক্ষতর দাগ। চুলদাড়ি ঘন, কালো, কোকড়া, গায়ের রং গাঢ়, অনেকটা আমারই মতো। আমার উপর চোখ পড়তেই বদলে গেল ভদ্রলোকের চেহারা। রূঢ় ভাবটা দূর হয়ে মুখে ফুটে উঠল অমায়িক হাসি। মাথায় টুপিটা তুলে অত্যন্ত বিনয়ের সঙ্গে ভাঙা ভাঙা ইংরেজিতে যা বলল, ইয়ারমাথ শব্দটা ছাড়া আর কিছুই বোধগম্য হল না আমার। কিছুই বুঝছি না দেখে ইংরেজি ভাষা ও যারা এই ভাষায় কথা বলে তাদেরকে একটা বিশ্রী গালি দিল সে স্প্যানিশ ভাষায়। যা বলতে চান
স্প্যানিশে বললে আমি হয়তো আপনাকে সাহায্য করতে পারবো। ওরই ভাষায় ওকে বললাম আমি। চমকে উঠল লোকটা। আরে, তুমি দেখছি স্প্যানিশ জানো বলেই ভালো করে তাকালো আমার দিকে। অথচ দেখাই যাচ্ছে তুমি স্প্যানিয়ার্ড নাও। যদি তোমার চেহারায় স্প্যানিশ ছাপ স্পষ্ট, তাজ্জব কারবার। হতে পারে বললাম আমি, তবে আমি একটু তাড়ায় আছি। কি জানতে চান দয়া করে বলে ফেলুন। তোমার ব্যস্ততার কারণটা হয়তো বুঝতে পারছি আমি, বলে হাসল বিদেশি লোকটা। সাদা কাপড় পরা এক সুন্দরী তরুণীকে দেখলাম একটু আগে ওই নদীর ধারে। মাথা নেড়ে গ্র্যাপসোয়েলের দিকে ইঙ্গিত করল সে। ইয়াং ম্যান, বয়স্ক একজনের পরামর্শ শুনে রাখো, ওদের থেকে সাবধান। যত খুশি খেলাও, কিন্তু ভুলেও বিশ্বাস করো না। আর কিছুতেই বিয়ে করতে যেও না, নইলে একদিন হয়তো খুন করবার ইচ্ছে জাগবে তোমার মধ্যে। আমি রওনা হতে যাচ্ছি দেখে চট করে হাত তুলল লোকটা বারণ করার ভঙ্গিতে। আমার কথা শুনে রাগ করো না প্লিজ, হয়তো একদিন এর সত্যতা টের পাবে। আর দেরি করাবো না। তোমাদের দেশে এত বেশি গাছপালা যে 1 মাইল দূরে কি আছে বোঝার উপায় নেই। রাস্তাটা হারিয়ে ফেলেছি, দয়া করে দেখিয়ে দেবে কোন পথে ইয়ারমাত যাওয়া যায়। পথ দেখিয়ে দিলাম আমি, বলে দিলাম গির্জার কাছে গিয়ে কোন রাস্তা ধরতে হবে। এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়েছিল লোকটা। আমি থামতেই আবার টুপি তুলে সৌজন্য প্রকাশ করল, কিন্তু আমি ঘুরে দাঁড়াবার আগেই জিজ্ঞেস করল, তোমার নামটা জানতে পারি? আমার নাম দিয়ে আপনি কি করবেন? লোকটাকে একদম পছন্দ হয়নি আমার, তাই কথাটা কড়া শোনালো। আপনি তো নিজের নাম বলেননি আমাকে। বলিনি, কারণ আমি ছদ্ম পরিচয় আছি। আমি এক মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তাই নামটা গোপন রাখতে চাই। মুচকি হেসে ঘোড়ার রাশে একটা ঝাঁকি দিল লোকটা। বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে জানতে চাইনি তোমার নাম, সাহায্য করলে তাই জিজ্ঞেস করেছিলাম। না বলতে চাইলে থাক। আমি আমার আসল পরিচয়ে আছি, নাম গোপন করবার কোনো প্রয়োজন দেখছি না। আমার নাম টমাস উইংফিল্ড। তাই সন্দেহ করেছিলাম, বলে উঠল লোকটা। মুহূর্তে হিংস্র হয়ে উঠল ওর চেহারাটা। এক লাফে ঘোড়া থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালো সে। কপালটা ভালোই দেখা যাচ্ছে, এক্ষুনি জেনে নিতে পারবো ভবিষ্যৎবাণীর মধ্যে সত্যতা কিছু আছে কিনা। আমি কিছু বুঝে ওঠার আগেই একটানে সরাত করে ওর রূপালী বাটের তলোয়ারটা বের করল খাপ থেকে। মৃত্যুর আগে তাহলে আমার নামটাও জেনে নাও, আমি হুয়ান ডি গার্সিয়া। কথাটা শুনে চমকে উঠলাম। সেই মুহূর্তে মনে পড়ল আমার ইয়ার মাথায় এক স্প্যানিশ আগন্তুক এসেছে শুনে কেমন বিচলিত হয়ে পড়েছিল বাবা মা দুজনেই। অন্য সময় হলে অনেক আগেই মনে আসতো আমার কথাটা, কিন্তু আজ লিলির সঙ্গে দেখা হবে, ওকে কি কথা কিভাবে বলবো সে সবই ঘুরছিল এতক্ষণ মাথায়। চট করে ফিরে এলাম বাস্তবে। নিশ্চয়ই এই লোকই সেই লোক। ওইটুকুই ভাবার সময় পেলাম। ততক্ষণে তীক্ষ্ণ তলোয়ারের আঘাত এনেছে লোকটা। ফলার আগাটা দেখলাম পরন্ত রোদে ঝিলিক দিয়ে ছুটে আসছে আমার দিকে। পলায়তী সজীবতী। লাফিয়ে একপাশে সরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পুরোপুরি সফল হলাম না। হৃৎপিণ্ড লক্ষ্য করে চালানো তলোয়ারটা বেঁধল আমার বাম বাহুতে। আঘাত মারাত্মক না হলেও আচমকা ব্যথা পেয়ে আমার মাথা থেকে পালাবার চিন্তা দূর হয়ে গেল। ক্রোধে স্রেফ অন্ধ হয়ে গেলাম আমি। বিনা প্ররোচনায় আক্রমণ করেছে লোকটা, আমাকে খুন করবার চেষ্টা করছে, কাজেই কোনো দয়ামায়া করলাম না। যত বড় দক্ষ হাতে যত ধারালো তলোয়ারই থাকুক, লাঠির আলাদা একটা গুণ আছে। ওকের মোটা লাঠির বাড়ি পড়তে যাচ্ছে মাথায়, এটা দেখলে বেশিরভাগ মানুষই ভুলে যায় যে তার হাতে আরো অনেক বেশি মারাত্মক অস্ত্র আছে। অস্থির হয়ে পড়ে নিজের মাথা বাঁচাবার জন্য। এই লোকটাও ঘাবড়ে গিয়ে মাথার উপর হাত তুলে ঠেকাবার চেষ্টা করলো বাড়িটা। দরাম করে মারলাম ওর কনুইয়ের উপর। হাত থেকে ছিটকে দূরে গিয়ে পড়ল তলোয়ার। তারপর স্রেফ পাগল হয়ে গেলাম। পরের বাড়িটাই পড়ল ওর ঠোঁটের উপর। খসে গেল একটা দাঁত, দুপা পিছিয়ে গেল সে। তারপর মারলাম হাঁটুর উপর। পড়ে গেল লোকটা মাটিতে। এবার নিষ্ঠুরভাবে পিটিয়ে চললাম আগা পাশতলা। মাথাটা ছাড়া বাদ দিলাম না শরীরের 1 ইঞ্চিও। মাথায় মারলাম না এই জন্যে যে ওকে বদ্ধ উন্মাদ মনে হয়েছিল আমার, খুন করে ফেলতে চাইনি। মারতে মারতে হাত ব্যথা হয়ে গেল। তখন 2 পায়ে শুরু করলাম লাথি। ধুলোয় শুয়ে সাপের মতো এঁকে বেঁকে লাথি থেকে বাঁচার চেষ্টা করছে বীর স্প্যানিয়ার্ড। ক্রুদ্ধ দৃষ্টি হেনে ভস্ম করে দেওয়ার চেষ্টা করছে আমাকে। ভয়ানক সব অশ্রাব্য গাল পাড়ছে, কিন্তু একটিবারও দয়া ভিক্ষা চাইছে না। অবশেষে থামলাম আমি। লোকটার চেহারা তখন আর দেখার মতো নেই।
10 মিনিট আগের সেই সম্ভ্রান্ত ঘোর শহরকে আর চেনার সাধ্য নেই কারো। সারা গায়ে লাল নীল সবুজ জখমের দাগ, রক্ত ঝরছে চামড়া ফেটে গিয়ে, মাংস কোথাও থেতলে গেছে, কোথাও বা ফুলে উঠেছে, ছিঁড়ে ফালা ফালা হয়ে গেছে কাপড়, কাদামাটি লেগে আছে গায়ে আর কাপড়ে, চিত হয়ে পড়ে আছে রাস্তার উপর। একদৃষ্টে চেয়ে রয়েছে আমার দিকে। ঘৃণার বিষ ছড়াচ্ছে ওর দুই চোখ। শিক্ষা হয়েছে নাকি আরো লাগবে 2-4 ঘা? বলতে বলতে তলোয়ারটা তুলে নিয়ে ওর গলায় ঠেকালাম। দেব নাকি দুফাক করে? হারামজাদা, তোর কি ক্ষতি করেছি আমি যে আমাকে খুন করতে যাচ্ছিলি? মারো, মেরে ফেলো, এই অপমানের চেয়ে মরে যাও ভালো, চেঁচিয়ে উঠল লোকটা। আমি তো তোর মতো বিদেশি খুনি নই যে অসহায় একজন লোককে খুন করব। আদালতে সোপর্দ করব আমি। বিচারের পর ফাঁসিতে ঝুলে মৃত্যু রয়েছে তোর কপালে। আমাকে কোথাও নিতে হলে টেনে নিয়ে যেতে হবে বলে চোখ বুঝল লোকটা। বদমাসটাকে নিয়ে কি করা যায় ভাবছি, এমন সময় চোখে পড়ল দূরে গ্রাপসওয়েল ওকসের কাছে কি যেন নড়ছে সাদা মতো। মনে হলো আমার জন্য অপেক্ষা করতে করতে হতাশ হয়ে ব্রিজের দিকে চলেছে লিলি। বাড়ি ফিরে যাচ্ছে। বুঝতে পারলাম একে যদি টেনে নিয়ে যেতে হয় গ্রামে, তাহলে আজ আর দেখা হবে না লিলির সঙ্গে। ভবিষ্যতে আর কোনো সুযোগ পাওয়া যাবে কিনা তাতেও সন্দেহ আছে। চেয়ে দেখলাম 20 কদম দূরে নিশ্চিতে ঘাস খাচ্ছে স্প্যানিয়ার্ডের ঘোড়াটা। ওটা লাগাম থেকে রশি খুলে এনে একটা গাছের সঙ্গে আচ্ছা মতন কষে বাঁধলাম লোকটাকে। বাম হাতের ক্ষতটার জন্য অবশ্য যতটা চেয়েছিলাম ততটা শক্ত করে বাঁধা গেল না। আপাতত এখানেই থাকো বললাম আমি ফিরে এসে তোমার ব্যবস্থা করছি। ওর তলোয়ারটা হাতে নিয়ে গ্রাপসওয়েলের দিকে হাঁটতে হাঁটতে প্রবল একটা সন্দেহ ভর করল আমার উপর। গতকাল সন্ধ্যায় স্কোয়ারের বোজার্ড স্পেন থেকে আসা জাহাজের খবর দেওয়ার পর থেকে বাবা মার ভীত চেহারার ছবি স্পষ্ট দেখতে পেলাম মনের চোখে। ঘোড়ায় চেপে বাবা সেই স্প্যানিয়ার্ড সম্পর্কে আরও খবর আনার জন্য ইয়ারমাত যাওয়া, মার সারা রাত জেগে দুশ্চিন্তা করা, সব কথা মনে এলো। বাবা মা যে স্প্যানিয়ার্ডকে ভয় পাচ্ছে, এই লোক সেই লোক নয় তো? না হলে আজই হঠাৎ ডিচিংহামে এসে হাজির হবে কেন একজন স্প্যানিয়ার্ড? আর নাম শোনা মাত্র খুন করার উদ্দেশ্যে আমার উপর ঝাঁপিয়ে পড়বে কেন? বুঝতে পারছি ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে এখানে ফেলে রেখে প্রেয়সীর কাছে যাওয়াটা আমার মোটেই উচিত হচ্ছে না, কিন্তু হৃদয়ের টান এতই জোরালো টান যে কর্তব্য হার মানল তার কাছে। বিশেষ করে যখন দেখতে পাচ্ছি পার্ক হিলের ঢাল বেয়ে চলে যাচ্ছে লিলি, তখন আর সামলাতে পারলাম না, ছুটলাম ওর পেছনে। এই একটি ভুল সিদ্ধান্ত কিভাবে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল, কি বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে ফেলল আমাকে, বাধ্য করল দেশান্তরী হতে, সেসব কথা আসছে একটু পরেই। ছুটতে ছুটতে ব্রিজের কাছে ধরে ফেললাম লিলিকে। আর 1 মিনিট দেরি হলেই নদী পেরিয়ে চলে যেত ও হলের পথে। আমার পায়ের শব্দ শুনে ঘাড় ফিরিয়ে চাইল, তারপর ঘুরে দাঁড়ালো। হথর্নের একটা ফুলের ছাওয়া ডাল ওর হাতে। গোধূলির লালচে আলোয় সাদা পোশাকে অপূর্ব সুন্দর লাগলো ওকে আমার। আমার মুগ্ধ দৃষ্টির সামনে চোখ নামিয়ে নিয়ে লাজুক হাসি হাসল লিলি। তারপর বলল, এত দেরি করলে? মানে সন্ধ্যা হয়ে এসেছে তো, তাই বাড়ি ফিরছিলাম, নইলে আবার খুঁজতে বেরিয়ে পড়বে মানুষ। কিন্তু তুমি দৌড়াচ্ছ কেন টমাস? এত হাঁপাচ্ছই বা কেন? আরে তোমার সঙ্গে তলোয়ার? গলাটা কেঁপে গেল লিলির। টমাস, তোমার জামার হাতে কিসের রক্ত? জখম হয়েছ? হথর্নের ওদিকে চলো, সব বলছি। হাঁপানোর ফাঁকে কোনো মতে বললাম, এখানে দেখে ফেলবে কেউ। অনেক দেরি হয়ে গেছে টমাস, পুরো 1 ঘন্টা কাটিয়েছি ফুল খুঁজতে। এবার বলতে গেলে ফুলই ধরেনি। চেষ্টা করেও আগে আসতে পারলাম না লিলি। বিদেশি এক লোক পথ আটকে ছিল আমার। তুমি চলে যাচ্ছ দেখে দৌড়ে এসেছি, কিন্তু আসার পথে তো অনেক ফুলই দেখলাম। বুঝলাম আমার জন্য 1 ঘন্টা অপেক্ষা করেছে, এই কথা স্বীকার করতে আত্মমর্যাদায় বাঁধছে ওর। বলল, আমি ভাবিনি তুমি আসবে, অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে তোমার। ফুল তোলার মতো মেয়েলি কাজে তোমার সময় হবে কেন? তবে সংক্ষেপে বলতে পারলে তোমার গল্পটা আমি শুনব। হথর্নের ঝোপের দিকে হাঁটতে হাঁটতে স্প্যানিশ ঘোড়সওয়ার সম্পর্কে বললাম আমি। শুনতে শুনতে ওর চোখে ভয় দেখা দিল। একটু আগেই মরতে মরতে বেঁচে এসেছি বুঝতে পেরে অভিমান ভুলে আমার হাত ধরল লিলি। এখনো তো রক্ত পড়ছে টমাস, ক্ষতটা কি খুব গভীর? জানি না, দেখার সময় পাইনি। কোট খোলো, জখমটা দেখতে দাও আমাকে। আমাকে আপত্তির ভঙ্গিতে নড়ে উঠতে দেখে আবার বলল, না না খোলো, আমি দেখব।
কষ্টে সৃষ্টে ব্যথা অগ্রাহ্য করে খুললাম কোট, তারপর শার্টের হাতা গুটালাম। কোণের সামান্য উপরে এফোড় ওফোড় হয়ে গেছে মাংসল জায়গাটা। ঝর্নার জলে জখমটা ধুয়ে নিজের রুমাল দিয়ে বেঁধে দিল ও। ভাবাবেগে তখন আমার জবান বন্ধ হবার দশা। কিভাবে কি বলবো বুঝতে না পেরে ওর হাতে চুমু খেলাম আমি। সাঁঝের আকাশের মতো রক্তিম হয়ে উঠল ওর মুখটা। এটা কেন করলে টমাস? নিচু গলায় জানতে চাইল ও। কারণ আমি তোমাকে ভালোবাসি লিলি। মুখ ছুটে গেল আমার। সেই ছোটবেলা থেকেই ভালোবাসি তোমাকে, চিরকাল বাসবো। সত্যি টমাস? জিজ্ঞেস করল ও। আমার কাছে এর চেয়ে বড় সত্যি আর কিছু নেই। আমি শুধু জানতে চাই, আমি যতটা বাসি তুমিও কি আমাকে ততটাই ভালোবাসো? এক মুহূর্ত মাথা নিচু করে ও কি যেন ভাবল, তারপর মুখ তুলল। তারার মতো উজ্জ্বল দেখাচ্ছে ওর চোখ দুটো। তোমার কি তাতে সন্দেহ আছে টমাস? কি বলবো, বুকটা ভরে গেল অপার্থিব এক আনন্দে। ওকে জড়িয়ে ধরে চুমু দিলাম। এই মুহূর্তটির কথা আমি আমার দীর্ঘ জীবনে একটি বারের জন্য ভুলতে পারিনি। আজও জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েও স্পষ্ট মনে করতে পারি সেই দিনের সেই অনুভূতির কথা। ধন্য হলাম, শুধু এটুকুই বলতে পারলাম। তবে তুমি তো জানোই, অনেক বাধা বিঘ্ন পেরোতে হবে আমাদের। অন্তত বাবার মনোভাবটা নিশ্চয়ই আন্দাজ করতে পারো টমাস। পারি। উনি চান আমাকে পাত্তা না দিয়ে জেফ্রিকে বিয়ে করো তুমি। আমি তো চাই না টমাস। মেয়ে হিসেবে মা বাবার প্রতি আমার কর্তব্য আছে মানি, কিন্তু সেজন্য আমার মনের বিরুদ্ধে কেউ আমাকে জোর করে বিয়ে দিতে পারবে না। আমি তাদের অবাধ্য হতে চাই না, তাদের দুঃখ দিতে পারবো না। তারা যদি মত না দেয় তাহলে হয়তো আর বিয়েই করা হবে না আমার। আমার কাছে ভালোবাসাটাই আসল, বললাম আমি। এর পরিণতি যদি কোনো ফল বয়ে নাও আনে, সারা জীবনের জন্য এটাই আমার পরম পাওয়া বলে জানব। এই কথা বলার বয়স আমাদের হয়নি টমাস। জীবনটা অনেক লম্বা, আগামীতে কি হবে কেউ জানে না। তোমার ভালোবাসা কোন দিক দিয়ে কোথায় ভেসে যাবে কে বলতে পারে। কোথাও যাবে না লিলি। বুকের উপর হাত রাখলাম। এই জায়গায় থাকবে চিরকাল। সবাই বলে প্রথম প্রেমই আসল প্রেম। বয়সের সাথে সাথে জোরালো হয় আরও। শোনো লিলি, তোমার মান সম্মান সুখের জন্য জীবনে প্রতিষ্ঠা পেতে হবে আমাকে, আর এতে সময় লাগবে কিছুটা। তুমি কি অপেক্ষা করবে আমার জন্যে? জানি স্বার্থপরতা হয়ে যাচ্ছে, তবু জিজ্ঞেস করছি, তুমি কি কথা দেবে লিলি? সুদিন আসুক বা দুর্দিন, আমার মৃত্যু না হওয়া পর্যন্ত আমারই থাকবে তুমি, অপেক্ষা করবে আমার জন্যে? এরকম একটা কথা দেয়া কঠিন টমাস। সময়ের সাথে পরিবর্তন আসে, কেউ জানে না কার ভবিষ্যতে কি আছে। কিন্তু তারপরেও নিজের মনটা জানি তো। আমি কথা দিচ্ছি না, আমি প্রতিজ্ঞা করছি টমাস, থাকব। আরও কিছুক্ষণ নানান কথার পর মনে পড়ল এখন বিদায় নেওয়া উচিত। ওকে জড়িয়ে ধরে চুমু খেলাম। তারপর চোখ তুলে দেখলাম ঠিক 5 কদম দূরে দাঁড়িয়ে রয়েছেন স্কোয়ার বোজার্ড, লিলির বাবা। গম্ভীর মুখ, স্থির শীতল দৃষ্টিতে দেখছেন আমাদের। ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন কোথাও। দূর থেকে ওক গাছের নিচে আবছা আধারে নারী পুরুষ দাঁড়ানো দেখে ঘোড়া থেকে নেমে এগিয়ে এসেছেন ওদেরকে ওর এলাকা থেকে তাড়িয়ে দিতে। কিন্তু কাছে এসে দুজনকে চিনতে পেরে একেবারে তাজ্জব হয়ে থমকে দাঁড়িয়েছেন। লিলি আর আমি একটু সরে দাঁড়ালাম। বেটেখাটো শক্তপোক্ত মানুষ বোজার্ড, লালচে মুখ, ছাইরঙা কঠোর 2 চোখ। সারা শরীর থরথর করে কাঁপছে রাগে। কয়েক সেকেন্ড একটি কথাও বলতে পারলেন না। তারপর মুখ ছুটিয়ে দিলেন। এক নাগাড়ে কথা বলে চলেছেন ধমকের সুরে, উত্তর শোনার জন্য থামছেন না। বোঝা গেল তার জিজ্ঞাসা একটাই, তার মেয়ের কাছে আমার কি দরকার। শ্বাস নেওয়ার জন্য একটু বিরতি দিতেই চট করে বললাম, আমরা পরস্পরকে ভালোবাসি এবং কথা দিয়েছি দুজন দুজনকে। তাই নাকি লিলি? জিজ্ঞেস করলেন মেয়েকে। হ্যাঁ বাবা, সহজ ভঙ্গিতে বলল ও। ছোটখাটো একটা গর্জন ছেড়ে এবার শুরু করলেন তিনি দুজনের উদ্দেশ্যে। গালিগালাজ কি দিয়েছিলেন এখন আর মনে নেই। লিলিকে হুমকি দিলেন চাপকে পিঠের চামড়া তুলবেন, না খাইয়ে আটকে রাখবেন ঘরে তালা দিয়ে। তারপর আমার দিকে ফিরে বললেন, বেটা আধা স্প্যানিশ মোরগ কোথাকার, জেনে রাখো এই মেয়ে তোমার নাগালের বাইরে, তোমার চেয়ে অনেক উঁচু পদের কারোর জন্য। আমার মেয়ের সঙ্গে প্রেম করতে আসো, তোমার সাহস তো কম নয়। 2 পেনি যার পকেটে নেই তার স্বাদ গেছে আকাশের চাঁদ ধরার। যাও, আগে টাকা আর নাম কামিয়ে তারপর আমার মেয়ের দিকে নজর দিও। সেটাই আমার ইচ্ছে, তাই করব স্যার, বললাম। হ্যাঁ, 2 পয়সার হাতুড়ের চালা,
তুমি নাম করবে, টাকা কামাবে, কবে করবে সেটা? তার আগেই যার এসব আছে তেমন একজনের সঙ্গে বিয়ে হয়ে যাবে ওর। কার সাথে সেটা তোমার ভালো করে জানা আছে। লিলি, আমার সামনে তুমি এক্ষুনি ওকে জানিয়ে দাও এই মুহূর্ত থেকে ওর সঙ্গে তোমার সব সম্পর্ক শেষ। এ কথা বলতে পারবো না বাবা, শান্ত গলায় উত্তর দিল লিলি। টমাসের সঙ্গে আমার বিয়েতে তোমার যদি আপত্তি থাকে, তোমার অবাধ্য আমি হব না, ওকে বিয়ে করব না। কিন্তু আর কোথাও বিয়ে করতে আমাকে কেউ বাধ্য করতে পারবে না। আমি শপথ করেছি যতদিন ও বেঁচে আছে আমি ওর, আর কারো না। খুব বড় বড় কথা শিখেছ দেখছি, খেকিয়ে উঠলেন বোজার্ড। কিন্তু শুনে রাখো, হয় আমার ইচ্ছা মতো যখন যার সঙ্গে দেব তখন তাকেই বিয়ে করবে, নয়তো বাড়ি বাড়ি ভিক্ষা করে খেতে হবে তোমাকে। বেয়াদব অকৃতজ্ঞ মেয়ে কোথাকার, জন্ম দিয়ে খাইয়ে পড়ি এত বড় করলাম, আজ আমারই গালে জুতো মারার জন্যে। আর তুমি অপদার্থ হাতুড়ের স্যাঙাত, তোমার এত বড় সাহস, চুরি করে ভদ্রলোকের মেয়েকে চুমু খাও, দেখাচ্ছি বলে লাঠি উঁচিয়ে পেটাবেন বলে ছুটে এলেন আমার দিকে। ওই দিন দ্বিতীয়বারের মতো রক্ত গরম হয়ে গেল আমার। ঘাসের উপর পড়ে থাকা স্প্যানিয়ার্ডের তলোয়ারটা তুলে নিয়ে চালিয়ে দিলাম ওর বুক লক্ষ্য করে। যদি ঠিক সময় মতো লিলি চেঁচিয়ে উঠে আমার হাতটা ওপরের দিকে ধাক্কা না দিত, তাহলে বুড়োকে খুন করার দায়ে ফাঁসিতে ঝুলতে হতো আমাকে। তোমার মাথা খারাপ, বলল লিলি। আমাকে জয় করবে তুমি আমার বাবাকে খুন করে? তলোয়ার ফেলে দাও টমাস। তোমাকে জয় করার সম্ভাবনা দেখা যাচ্ছে খুবই ক্ষীণ, বললাম ক্রুদ্ধ কণ্ঠে। তবে তোমাকে বলে দিচ্ছি, দুনিয়ার সমস্ত সুন্দরী মেয়ের বিনিময়েও আমি চাকর বাকরের মতো মার খেতে রাজি নই। তোমাকে দোষ দেই না, বললেন স্কোয়ারের বোজার্ড। সাহস আছে তোমার, এই সাহস আর আত্মসম্মানবোধ জীবনে অনেক কাজে আসবে। রাগের মাথায় আমি যা তা বলেছি সেটা আমার উচিত হয়নি। যাই হোক, আগের কথাটা আবার বলছি, এই মেয়ে তোমার জন্যে নয়। কাজে বিদায় হও আর ওকে ভুলে যাওয়ার চেষ্টা করো। নিজের জীবনের প্রতি মায়া থাকলে সাবধান হয়ে যাও। আমি যেন তোমাদের দুজনকে আর কখনো চুমু খেতে না দেখি। কাল এই ব্যাপারে আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো। আমি যাচ্ছি স্যার, বললাম। তবে আপনার মেয়েকে একদিন আমার স্ত্রী হিসেবে পাবো এই আশা নিয়েই চলে যাচ্ছি। চলি লিলি, আবার দেখা হবে। চোখ মুছল লিলি, বলল, বিদায় টমাস, আমাকে ভুলে যেও না। আর আমি আমার শপথের কথা কোনোদিন ভুলব না। লিলির হাত ধরে টেনে নিয়ে ওকে চলে গেলেন ওর বাবা। আমিও চললাম বাড়ির পথে। ভালোই লাগছে ভাবতে ওর বাবা সামলে নিয়েছেন রাগ। লিলি ওর ভালোবাসার কথা জানিয়েছে, কথা দিয়েছে আমার জন্য অপেক্ষা করবে। কিছু দূর যাওয়ার পর সেই স্প্যানিয়ার্ডের কথা মনে পড়ল আমার। উত্তেজনার বশে ভুলে গিয়েছিলাম তার কথা। কিন্তু ওকে যেখানে বেঁধে রেখে গিয়েছিলাম সেখানে পৌঁছে দেখলাম স্প্যানিয়ার্ড আর তার ঘোড়া গায়েব। গাছতলায় বসে আছে বিলি মিন্স নামে গ্রামের এক হাবাগোবা আধ পাগলা লোক। হাতের রূপার মুদ্রাটার দিকে চেয়ে আছে হাঁ করে। এখানে যে বাধা ছিল সেই লোকটা কোথায় বিলি? জিজ্ঞেস করলাম ওকে। আমি তো জানি না মাস্টার টমাস, বলল বিলি। মনে হয় যেখানে যাচ্ছিল তার অর্ধেক পথ পেরিয়ে গেছে এতক্ষণে। ওকে ঘোড়ায় তুলে দিতেই যে জোরে ছুটল। তুমি ওকে ঘোড়ায় তুলে দিয়েছ? কতক্ষণ আগে? তা তো জানি না, 1 ঘন্টা হতে পারে, আবার 3 ঘন্টা হতে পারে। আমি তো ঘড়ি চিনি না। হারি বাস, বোবাকালা লোকটা কথা বলতে না পারলে কি হবে, এমন গুঁতো দিল ঘোড়ার পাজরে, স্রেফ উড়ে চলে গেল ঘোড়াটা। বিলির বক্তব্য থেকে যেটুকু উদ্ধার করতে পারলাম, বোবা লোকটা থেকে থেকে ভেড়ার বাচ্চার মতো ডাক ছাড়ছিল। দিনের আলোয় কারা যেন ওর সর্বস্ব লুট করে ওকে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল। বিলি ওর বাঁধন কেটে ঘোড়াটা ধরে এনে তার পিঠে তুলে দিয়েছে বলে ওকে বকশিস দিয়ে পাগলের মতো ঘোড়া দাবড়ে চলে গেছে লোকটা। তোমাকে যতটা মনে করি দেখা যাচ্ছে তুমি তার চেয়েও বড় গর্ধব। রাগ সামলাতে না পেরে বললাম আমি। লোকটা আমাকে খুন করতে যাচ্ছিল, আমি ওকে পিটিয়ে আধমরা করে বেঁধে রাখলাম, আর তুমি এসে ওকে ছেড়ে দিলে? বলেন কি মাস্টার? ভুরু জোড়া কপালে উঠল বিলির। ওকে বেঁধে রেখে একটু অপেক্ষা করলেই পারতেন। আমরা দুজন ওকে টেনে নিয়ে দাঁড় করাতাম কাঠগড়ায়। আমাকে গর্ধব বলছেন, কিন্তু একজন রক্তাক্ত মানুষকে গাছের সঙ্গে বাধা দেখলে আপনি নিজে কি করতেন? ওর বাঁধন কেটে দিতেন না? যাই হোক, ও তো পালিয়েছে, কিন্তু ওর চিহ্ন রয়ে গেছে শুধু এইটা। আঙুলের টোকায় মুদ্রাটা শূন্যে ঘুরিয়ে দেখালো বিলি। বিলির কথায় যুক্তি আছে, বুঝলাম আসলে দোষটা হয়েছে আমারই। কথা না বাড়িয়ে বাড়ির পথে রওনা হলাম। একটু ঘুরপথে পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছি, কারণ আজকের প্রতিটি ঘটনা
স্প্যানিয়ার্ড লোকটা, তারপর লিলি আর তার বাবার সঙ্গে কি কথা হলো সেসব ভালো করে ভেবে দেখার জন্য কিছুটা নিরিবিলি থাকতে চাইছিলাম। রাস্তাটা পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে গেছে। পাহাড়ের ওপাশে ওয়েভেনি নদীর তীর ধরেও একটা পায়ে চলা পথ গেছে আমাদের বাড়ির দিকে। ওখান থেকে বাড়িটা 200 গজ দূরে। ওই পথে হাঁটাহাঁটি করতে ভালোবাসে আমার মা। পাহাড় থেকে নেমে নদীর পাড় ধরে এগোলাম আমি। লিলির প্রতিটা ভালোবাসার কথা যেন শুনতে পাচ্ছি স্পষ্ট। ওর বাবার কথাগুলোও শুনতে পাচ্ছি। একবার হাসি হাসি হচ্ছে আমার মুখ, একটু পরে কালো হয়ে যাচ্ছে। আপন চিন্তায় মগ্ন হয়ে ধীর পায়ে চলেছি বাড়ির পথে। এক জায়গায় সাদা মতো কি একটা পড়ে থাকতে দেখে কিছু না ভেবেই তলোয়ারের আগা দিয়ে সরিয়ে দিলাম একপাশে। জিনিসটার আকার আকৃতি নিশ্চয়ই আমার মনের মধ্যে রয়ে গিয়েছিল, কারণ 100 কদম পেরিয়ে বাড়ির কাছাকাছি এসেও আবার মনের চোখে ভেসে উঠল সেই জিনিসটা। মনে হলো ওটা খুবই পরিচিত কিছু। যেটা দিয়ে ওটা সরিয়েছি সেই স্প্যানিয়ার্ডের তলোয়ারটার দিকে চোখ গেল আমার। মনে পড়ে গেল লোকটার কথা। কেন এসেছিল লোকটা এখানে? কি মতলবে? আমার নাম শুনে কেনই বা ওর চেহারায় ভয়ের চিহ্ন ফুটে উঠল? থেমে দাঁড়ালাম। ভেজা বালির দিকে চোখ। পায়ের ছাপ দেখা যাচ্ছে, আমার মায়ের। কিন্তু আরেকটা ছাপও দেখা যাচ্ছে, মনে হলো অনুসরণ করছে আমার মাকে। বুট জুতার ছাপ। এই অঞ্চলের কারো জুতা না, আগাটা খুব চোখা। হঠাৎ বুঝে ফেললাম আর কেউ না, এটা ওই স্প্যানিয়ার্ডের পায়ের ছাপ। ওই লোকটা আমার মায়ের পিছু নিয়েছিল কেন? দ্রুত এগোলাম পায়ের ছাপ ধরে। তখনই মনে পড়ল যে কাপড়টা পথের উপর থেকে সরিয়ে দিয়েছিলাম, ওটা আমার মায়ের স্কার্ফ। তারই মাথায় জড়ানো দেখেছি আজ সকালে। ভয়ে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। ঠান্ডা একটা স্রোত বয়ে গেল শিরদাঁড়ার মধ্য দিয়ে। ওই লোকটা মাকে তাড়া করেছিল কেন? কেনই বা মাটিতে পড়ে রয়েছে মায়ের মাথার ম্যান্টিলা? এক দৌড়ে ফিরে এলাম সাদা স্কার্ফটা যেখানে পড়েছিল সেইখানে। হ্যাঁ, এটা মার ম্যান্টিলাই। কিন্তু এইভাবে ছিল কে এটাকে? আর মাই বা কোথায় গেল? বুকের ভেতর ঢিপঢিপ করছে আমার হৃৎপিণ্ডটা। নিচু হয়ে পায়ের ছাপগুলো পরীক্ষা করলাম। কোনো সন্দেহ নেই এখানে ধস্তাধস্তি হয়েছে দুজনের মধ্যে। পায়ের ছাপ অনুসরণ করে এগোলাম। 50 গজের মতো গিয়ে শক্ত জমিতে হারিয়ে গেল পায়ের ছাপ। আর একটু এগিয়ে আবার পেলাম ওগুলো। এখনো 2 জোড়া। মস্ত মোটা এক ওক গাছের কাছে আবার দেখা গেল ধস্তাধস্তির চিহ্ন। যেন স্বপ্নের ঘরে রয়েছি, এমনিভাবে পায়ের ছাপ খুঁজছি। আমার মায়ের পায়ের ছাপ নেই আর, কিন্তু গভীর ছাপ পড়েছে সেই স্প্যানিয়ার্ডের পায়ের। যেন ভারী কিছু বয়ে নিয়ে যাচ্ছে কোথাও। একটা ঘন ঝোপের ধারে এসে থামলাম। ডালগুলো দুফাঁক করেই দেখতে পেলাম আমার মায়ের মুখ। দু চোখে আতঙ্ক নিয়ে কিছুক্ষণ চেয়ে থাকলাম মায়ের মরা মুখের দিকে। তারপর নিচু হলাম। লাশটা তুলে নিতে গিয়ে দেখলাম তলোয়ার দিয়ে বুকটা এফোড় ওফোড় করে হত্যা করা হয়েছে মাকে, ঠিক যেমনভাবে আমাকে খুন করতে চেয়েছিল লোকটা। পরিষ্কার বুঝতে পারলাম মাকে খুন করেই ফিরে যাচ্ছিল তখন ওই স্প্যানিয়ার্ড। দুঃখে বুকটা ফেটে যেতে চাইছে আমার। ওকে পেয়েছিলাম আমি হাতের মুঠোয়, কিন্তু প্রেম নিবেদন করব বলে ওকে রেখে ছুটে গিয়েছিলাম লিলির কাছে। সেই সুযোগে পালিয়েছে লোকটা। ইস, আগে যদি জানতাম। রাগে দুঃখে লজ্জায় পানি এসে গেল আমার চোখে। হঠাৎ লাফিয়ে উঠে পাগলের মতো ছুটলাম বাড়ির দিকে। গেটের কাছে দেখা হলো বাবা আর জেফরির সঙ্গে। বাজার থেকে ফিরে ঘোড়া থেকে নেমেছে মাত্র। আমার চেহারা দেখে চমকে উঠল বাবা। জানতে চাইল কি দুঃসংবাদ। 3-3 বার চেষ্টা করেও কথা বলতে পারলাম না। ভয় হচ্ছে খবরটা শুনে বাবা না আবার হার্ট ফেল করে। কিন্তু বলতে তো হবেই। জেফরির দিকে ফিরলাম। বললাম, মাকে খুন করে ফেলে রেখেছে ভিনিয়ার্ড হিলের একটা ঝোপের মধ্যে। ওয়ান ডি গার্সিয়া নামে এক স্প্যানিয়ার্ডের কাজ। কথাটা শোনা মাত্র নীল হয়ে গেল বাবার চেহারাটা। হৃৎপিণ্ডে ব্যথা হলে যেমন হয়। ঝুলে পড়েছে চোয়াল। গোঙানির মতো মৃদু শব্দ বের হলো খোলা মুখ দিয়ে। এক হাতে জিনের সামনের দিকটা চেপে ধরল পতন ঠেকাতে। তারপর ঘাড় ফিরিয়ে চাইল আমার দিকে। কোথায় সেই স্প্যানিয়ার্ড? তুমি খুন করেছ ওকে? না বাবা, ইয়ারমাতে ফিরে যাওয়ার সময় লোকটার সঙ্গে গ্র্যাবসোয়েল আমার দেখা হয়। পথের নিশানা জানতে চাইল আমার কাছে। বললাম, কিন্তু আমার নামটা শুনে আচমকা তলোয়ার বের করলো লোকটা আমাকে খুন করবে বলে। ওকে লাঠি দিয়ে পিটিয়ে তলোয়ারটা কেড়ে নিয়েছি আমি। হ্যাঁ, তারপর চলে গেছে লোকটা। ও যে এখানে মাকে খুন করে রেখে গেছে সে কথা আমার জানা ছিল না। পরে তোমাকে সব খুলে বলবো বাবা। তুমি ওকে চলে যেতে দিলে টমাস।
উন্মাদের দৃষ্টিতে আমাকে দেখল বাবা। তোমার মায়ের হত্যাকারী ওয়ান ডি গার্সিয়াকে তুমি ছেড়ে দিলে? খোদার গজব পড়বে তোমার ওপর। ওকে খুঁজে বের করে হত্যা না করা পর্যন্ত এই অভিশাপ থেকে তোমার মুক্তি নেই। আমাকে শাপ দিও না বাবা, বললাম। আমি নিজেই নিজেকে অভিশাপ দিচ্ছি। বরং এই মুহূর্তে ঘোড়া ঘুরিয়ে ইয়ার মাথার দিকে ছোট। 2 ঘন্টা হয়নি রওনা হয়েছে ও। জাহাজ ছেড়ে দেওয়ার আগেই ওকে ধরতে পারো কিনা চেষ্টা করতে হবে। আর একটা কথা না বলে আমার বাবা আর ভাই ঘোড়া ঘুরিয়ে নিয়ে ছুটল ইয়ার মাথার দিকে। অল্পক্ষণের মধ্যেই মিলিয়ে গেল সন্ধ্যার অন্ধকারে। বাবা আর জেফ্রি অদৃশ্য হয়ে যেতেই কাজের লোকেদের ডাক দিয়ে বললাম কি ঘটেছে। ততক্ষণে আধার হয়ে গেছে। লণ্ঠন নিয়ে ঝোপঝাড় পাশ কাটিয়ে চলে এলাম সেই ঝোপটার কাছে, যেখানে পড়ে আছে মায়ের লাশটা। সঙ্গের লোকজন ভয় পাচ্ছে দেখে আমি চলেছি সবার আগে। আমি যে ভয় পাচ্ছি না তা নয়, আমার এত আপন, এত ঘনিষ্ঠ একজনের মৃতদেহকে ভয় পাওয়ার কোনো যুক্তি নেই জানি। তবুও যতই কাছে যাচ্ছি ততই কাঁপছে আমার বুকের ভেতরটা। হঠাৎ ঝোপটার ভেতর থেকে খড়খড় আওয়াজ শুনে থমকে দাঁড়ালাম। পর মুহূর্তেই দেখতে পেলাম জল জলে 2টো চোখ। ভয়ে জান উড়ে গেল আমার। ভয় পেয়েছে শেয়ালটাও। লাশের গন্ধ পেয়ে দেখতে এসেছিল, লাফিয়ে চলে গেল আরেক দিকে। দরজার কবজা খুলে সঙ্গে করে একটা কপাট নিয়ে এসেছি আমরা। তার উপর শুইয়ে লাশটা নিয়ে এলাম বাড়িতে। সেদিন এমন ভয় পেয়েছিলাম যে আজও ওই পথে যেতে আমার গা ছমছম করে। আজ থেকে প্রায় 70 বছর আগে ওখানে খুন হয়েছে আমার মা তার চাচাতো ভাই হুয়ান ডি গার্সিয়ার হাতে। আজ এতদিন পর আমি নিজেই কবরে এক পা দিয়ে আছি। তবু রাত বিরেতে একা ওই পথে যেতে পারবো না। যাই হোক, বাড়িতে কান্নার রোল পড়ে গেল। ছোট বোনটাকে সান্ত্বনা দিলাম নানান কথা বলে। তারপর রান্নাঘরে আগুনের ধারে জড়ো হওয়া কাজের লোকদের কাছে চলে এলাম। ওদের কাছ থেকে জানতে পারলাম বিকেলের দিকে দামি পোশাক পরা এক লোককে গির্জার পথ ধরে এই দিকে আসতে দেখা গেছে। ঘোড়াটা একটা গাছে বেঁধে রেখে পায়ে হেঁটে আসছিল লোকটা। আমার মাকে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের পথে যেতে দেখে সেও গিয়েছিল সেই দিকেই। আরও জানা গেল ওদের একজন ঘটনাস্থলের 100 গজের মধ্যে কাজ করছিল বাগানে। চেঁচামেচি শুনেছে সে, কিন্তু ধরেই নিয়েছে ও কিছু না। সকালে ফিরল বাবা আর জেফ্রি। জানা গেল প্রাণপণ ঘোড়া ছুটিয়েও লোকটাকে ধরা যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে ওরা পৌঁছবার কিছুক্ষণ আগেই ইয়ারমাথের জেটিতে অপেক্ষমান একটা বোটে করে চলে গিয়েছে স্প্যানিয়ার্ড। রোডসের নোঙর ফেলা জাহাজে উঠে পড়েছে। বেশিরভাগ পাল তুলে তৈরি ছিল জাহাজ। লোকটা পৌঁছতেই রওনা হয়ে গেছে খোলা সাগরের উদ্দেশ্যে। মিলিয়ে গেছে রাতের অন্ধকারে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের মন্টেজুমাস ডটার আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।